হয়েছে। এখন দুঃখজনক একটা ব্যাপার হলো আপনাদেরকে যে ফেসিবাদের পতনের পরে মানে 2024 সালের 5 আগস্ট পরেও আমার 1 মাস 15 দিনের মতো 22 দিন 17 দিনের মতো লেগেছে জামিন পেতে। মানে হাসিনা পতন হয়েছে 2024 সালের 5 আগস্ট আর আমি জামিন মুক্তি পেয়েছি 2025 সালের 22 আগস্ট। এত দীর্ঘদিন লাগার কারণ কি হিসাবে তো আমি 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে জামিন মুক্তি পাবো। এর কারণ হলো অভিজিৎ রায় ছিল মার্কিন নাগরিক, আমেরিকান নাগরিক, যে কোনো জাস্টিস মানে হাইকোর্টের বিচারপতি এই মামলা শুনানি করতে চেত না, তারা এটা এড়িয়ে যেত এই মামলাটা কোর্টে উঠলে বলতো যে না এই মামলা আমরা শুনতে পারবো না। এরপর অনেক কষ্ট করে এই মামলাটা শুনানি করা হয়, একটা সিনিয়র আইনজীবী দিয়ে অনেক অর্থ খরচ করতে হয় এই মামলার পিছনে, এরপর জামিন দেওয়া হয় হাইকোর্টে জামিন। এরপরে মার্কিন এমবেসি মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশে তারা একটা এস্টে আবেদন করে মানে জামিন স্থগিতের আবেদন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে অভিজিৎ যেহেতু মার্কিন নাগরিক আর ফারাদি মার্কিন নাগরিক হত্যায় জড়িত সেই হিসাবে আমরা তার জামিন স্থগিতের আবেদন করি মার্কিন এমবেসি বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে। পরবর্তীতে আমার জামিন স্থগিত হয়ে যায় ওই স্টে ভেভিউ করতে মানে স্টেটা বাতিল করতে স্থগিতের চেষ্টা। এরপরেও অনেকদিন আমার মানে 1 মাসের মতো সময় লাগে, খুব সিনিয়র আইনজীবী নিয়োগ করতে হয়, অনেক অর্থ খরচ করতে হয়, খুব ঝামেলা করে অনেক হাত পায়ে ধরে সরকারের যারা আইন মন্ত্রণালয় বুঝতে পারেন আপনারা অনেক কষ্ট করে স্টেটে ভেভিউ করা হয় মানে জামিনের যে স্থগিতের আবেদন করেছিল অ্যাটর্নি জেনারেল অফিস সেই স্থগিত আদেশটা সুপ্রিম কোর্টের চেম্বার জজের মাধ্যমে প্রত্যাহার করা হয়। এই পর্যায়ে এই কাজগুলো করতে মানে অনেকের ঘাম ছুটে গেছে শরীরে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। কারণ জামিন যদি এসটি হতো তা আমি আর পুরোদিন জায়গা করতে পারতাম না, আরো অনেক সময় লাগতো। ঠিক আছে, কাঠামোগত জুলুম কিন্তু এখনো শেষ হয় না। 5টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ভাই, 2টা মামলা সাজা হয়েছে, একটা মামলা এখনো ঢাকা মহানগর দাঁড়িয়ে রয়েছে চলমান, আর 2টা মামলা আমি খালাস পেয়েছি। সিলেটের যে ব্লগার অনন্ত বিজয় যে মামলা আমি খালাস পেয়েছি সেই মামলাতে খালাস পেয়েছি, মামলা শেষ। এরপরও এসডি এই যে স্পেশাল ব্রাঞ্চ সরকারের এসডি একটা হালনাগাদ তথ্য জানতে চাইছে। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা আর কি, সদর থানা এসআই জহির একটু আগে ফোন করলো যে আপনার ব্যাপারে এসডি অফিসে জানতে চেয়েছে, ঢাকার এসডি অফিস, যে আপনি যে সিলেটে যে মামলা খালাস পেয়েছেন ওই মামলা নথি দেন, আপনার যে হালনাগাদ তথ্যগুলি দেন। আমি বলে খালাস পেয়েছি সেই 2022 সালে, আর আমি আছি জেলে, মামলা খালাসের নথি আমার কাছে থাকে কি হবে? এটা কি সম্ভব যে আমি জেলে আছি মামলা খালাস হয়েছে এই নথি আমি কোথা থেকে পাবো? আর ওই সময় আইনজীবী ছিল তার সাথে যোগাযোগ নাই, অনেক আগের কথা। আর এগুলো সাধারণত ওইভাবে যোগাযোগ থাকে না একটা আইনজীবীর সাথে মামলা শেষ হয়ে যাওয়ার পরে। আর এটা মূলত লিগেল এটাই চলছিল সরকারি উকিল দ্বারা। তো বলছে না আপনি তথ্য দিতে হবে, না আমি বাসায় আসবো বিরক্ত করবো এসআই চড়ি। এখন আপনারা বলেন এই যে আওয়ামী লীগ পতন হলো 5 আগস্টের পরে কত আওয়ামী লীগ জামিন পেয়েছে না, ছাত্রলীগ যুবলীগ অনেক কিছু জামিন পেয়েছে। যারা জামিন পেয়েছে এদের হালনাগাদ তথ্য নেওয়ার জন্য কি এদের বাসায় কখনো ওসি এসআই যায় না? আমার বাসায় পর্যন্ত 2বার ওসি গেছে এসআই গেছে। আমি কিন্তু বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার বাসায় আম্মা আছে, মহিলা মানুষ, আমার বাসায় পুরুষ ব্যক্তি নেই। এখন আপনারা বলেন যে আওয়ামী লীগের সময় আমাদের বাসায় পুলিশ গেছে, আমাদেরকে হয়রানি করা হয়েছে, হাসিনা পতন হয়েছে, উচ্চ আদালতে আদেশে জামিন মুক্তি পেয়েছি, নতুন কোনো মামলাও নেই। এখনো যদি হালনাগাদ তথ্য নেওয়ার নামে পুলিশ আমাদের বাসায় যায় হয়রানি করে, এটার জবাব আপনি কি দিবেন? এই যে আন্দোলনে ছাত্র আন্দোলন কত আলেম শহীদ হয়েছে, যাত্রাবাড়ি মাদ্রাসা কতগুলো ছাত্র শহীদ হয়েছে, কতগুলো আলেম হাফেজ কোরআন হাফেজ তারা রক্ত দিয়েছে। এর বিনিময়ে আমরা কি পেলাম? জামিন পাইছি 1 বছর পরে, 5 আগস্ট 1 বছর পরে জামিন পাওয়ার পরও হালনাগাদ তথ্য নেওয়ার নামে বাসায় পুলিশ ঢুকে। হাসিনার সময় পুলিশ ঢুকতো, এখনো পুলিশ ঢুকে, তাই পার্থক্যটা কি হইল? ঠিক আছে, এই যে এখন যে বাসায় পুলিশ যায় এটা কত বড় একটা মান সম্মান বিষয়। মানুষজন কি বলবে যে হাসিনার সময় বাসায় পুলিশ গেছে এখনো বাসায় পুলিশ যায়, তাহলে এত অরিজিনাল জঙ্গি অপরাধী, তাহলে এখন পুলিশ যায় কেন? পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে এই যে এতগুলো ছাত্রলীগ যুবলীগ জামিন মুক্তি পেয়েছে 5 আগস্টের ঘটনার পরে 2 মাস 3 মাস পরে জামিন পেয়ে গেছে, আপনি কি বলতে পারবেন যে একটা ছাত্রলীগ যুবলীগের বাসায় গেছেন হালনাগাদ তথ্য নেওয়ার নামে বা সে কোথায় আছে জান নাই, তাহলে আমাদের বাসায় কেন যাচ্ছেন? এর উত্তরটা একদম সহজ। 16 বছরে শেখ হাসিনা আওয়ামী লীগ যাদের নিয়োগ দিয়েছে, বিশেষ ক্যাডার বলেন, এসপি বলেন, এসআই বলেন, কনস্টেবল বলেন, এরা সবই ছিল ছাত্রলীগের ক্যাডার। ছাত্রলীগ ছাড়া কেউ চাকরিতে নিয়োগ পেত না। গোপালগঞ্জ পার্টি সাভারে একটা গ্রাম থেকে একবার 178 জন কনস্টেবল নিয়োগ পায়, 178 জন কনস্টেবল এক ঠিকানা নিয়োগ পায় সাভার একটা গ্রামে, যাদের কারো বাড়ি সাভার না, এরা সবাই ছিল গোপালগঞ্জ বাড়ি। তারা ওই সাভার ঠিকানা দেখায়, কারণ ঢাকা জেলায় সবচেয়ে বেশি কোটা সরকারি চাকরিতে, জনসংখ্যার ভিত্তিতে ঢাকা জেলায় সবচেয়ে বেশি লোক, এই জন্য সরকারি চাকরিটা ঢাকা জেলায় বেশি দেওয়া হয়। আর ঢাকা জেলার ঠিকানা বেশিরভাগ পুলিশ সরকারি চাকরিতে ভর্তি হয় সরকারি চাকরিতে। গোপালগঞ্জ যাদের বাড়ি এরা সব ঢাকা জেলার ঠিকানায় ভর্তি হয়। এই যে এত বড় বিপ্লব হলো, বিপ্লব বলি বা গণপ্রদান বলি, কোন সংস্কার হয়েছে? এই যে ডানপন্থী ছেলে যারা দীর্ঘদিন কারাগারে থাকছে সরকারি চাকরি পায় না, এদের একটা নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় যার মেধাবী, বাংলাদেশে কিছু করা হয় না, বরং আগের ক্যাডাররাই সব পদে বহাল আছে। এরাই এখনো হালনাগাদ তথ্য দেওয়ার নামে এসআই জহির বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ওসি বলেন, এরা আমাদের হয়রানি করছে। মামলা খালাস হয়ে গেছে নিম্ন আদালতে, আবার তথ্য আবার কিসের?
একটা আসামের কাছে তথ্য থাকে তার যে মামলা খালাস হচ্ছে না কি হয়েছে। আমার কাছে তো আমি যে হাইকোর্টে জামিন পেয়েছি ওই জামিন কাগজ আমার কাছে নাই, কাগজটা আছে জেলখানায়, জেলার কাছে সুপারের কাছে। জেলা সুপার কাগজ যাচাই করেছে হাইকোর্টের ওয়েবসাইটে দেখে, যাচাই করে আমাকে ছেড়ে দিয়েছে। আমার কাছে জামিন কাগজ নাই, জামিন কাগজ থেকে উকিলের কাছে। আর যে জেল থেকে একটা আসামি মুক্তি পায় জেলা সুপার, আসামিদেরকে কখনো এই সকল কাগজ পছন্দ করা হবে না যদি না আগে উকিলের কাছ থেকে আসামি নেবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যদি বলে এই যে হয়রানিগুলি আপনারা কি বলবেন, এই যে এখানে আলেম সমাজ আছে, সিনিয়র মুরব্বী আছে, এই যে আমাদের আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কি বিপ্লব করলাম, এখন যদি আমাদের হয়রানি করা হয়, ঠিক আছে, এই কষ্টের কাহিনীটা আমি আপনাদেরকে বললাম এই মাত্র কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে। আমি যখন বিচার দিচ্ছি ওই আর আমাকে ভাই বাসায়, তখন এসআই জহির আমাকে ফোন করছে এই তথ্যগুলি চাচ্ছে। আমি তো তখন প্রাইভেট শহরে নাই, আমি বলছি ভাই আমি তো কৃষকদের একটা প্রোগ্রাম আসছে আছে, আমাদের প্রাইভেট নাই। এখন বলছেন আপনি তো তুলিতে হবে, না দিলে আমি আমার বাসা যাবো, আপনার আম্মাকে আমি মানে ব্লক করবো আমার স্ত্রীকে। চিন্তা করে দেখেন, আমি একটা পুরুষ মানুষ, বাসায় একটা পুরুষ মানুষ নাই, এই সময় তারা বাসায় যে ভালো লাগে কিছুই না, জাতি পরিচয়পত্র, জামিনের কাগজ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার কি, আয় বসু কি, সব কথা এগুলোর জন্য এখনো মহিলাদের বিরুদ্ধে করবে। এই এসআই জহির আর কারা আপনি খুঁজতে দেখেন, সে ছাত্রলীগ করছে, ছাত্রলীগ করে চাকরি পেয়েছে, ঠিক আছে, ওসি দেখেন ছাত্রলীগ করছে, এসপি দেখেন ছাত্রলীগ করছে, ছাত্রলীগ করে চাকরি পেয়েছে, এখনো তার শপথে বহাল, এরা তার মধ্যে হয়রানি করবে, ঠিক আছে। এইটা আমি আজকে আমার আওয়াজ অনেকে শুনছেন, দেশবাসী শুনবে, এই আমি আপনাদেরকে বললাম এই হচ্ছে কাহিনী। এই হচ্ছে ইন্টারনেট গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই হচ্ছে উপদেষ্টা পরিষদ, যে দীর্ঘ ফিসিবাদের জরুরি শিকার আমরা কত কষ্ট করছি, জেলখানায় রিমান্ড করছি, ডান্ডা বেড়ে করছি, মায়ের ধরে খাইছি, কতবার বাসা পুলিশ গেছে, এত কষ্ট করে জামিন পেলাম, 5 আগস্ট করে অর্থ খরচ করে জামিন দিয়েছি, বিনামূল্যে জামিন দেওয়া হয় না। অনেক সিনিয়র আইনজীবী ধরতে হয়েছে, মার্কিন নাগরিক হত্যা, দেশে মামলা না, সিনিয়র আইনজীবী তাকে জামিন করতে হয়েছে, এমন না যে সরকার জামিন দিয়েছে, জামিন নিজের অর্থেই করতে হয়েছে। এখনো যদি এই হয়রানিগুলো করা হয়, এটা কি হলো? দেশবাসীর কাছে এটা অনুরোধ, তারপর কাদেরকে ক্ষমতা বসাইছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা ইউনূস, তারা আসলে কি করছে? তারা একটা সংস্থা করে নাই, আওয়ামী লীগ ছাত্রলীগ করে যারা নিয়োগ পেয়েছে এদেরকে তারা চাকরি থেকে বরখাস্ত করে নাই, কোনো ডানপন্থী ছেলে তাদেরকে নিয়োগ দেয় না, তারা চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছে, এটাই বলি, কিছুই তারা করে না। এতগুলো ছাত্র তারা শহীদ হলো, রক্ত দিল, 30,000 লোক পঙ্গু হয়েছে। এটা বিশ্বযুদ্ধ তো এত লোক পঙ্গু হয় না একটা দেশে। এই যে বড় বড় দেশে স্বাধীন হয়েছে, গণজিং বলেন, রাশিয়া বলেন, ওখানে তো মনে এত লোক করে না। 30,000 লোক শহীদ আহত হয়েছে, 2,000-এর মতো লোক শহীদ হয়েছে। এটা যুদ্ধ তো মানে এত লোক পাওয়া যায় না। বাংলাদেশে যে কাজগুলো হয়েছে, বিনিময়ে আমরা কি পেলাম? যে এখনো বাসায় গিয়ে হয়রানি করা হয়, এসআই জহির, ওসি আর হয়রানি করে যে আমাদেরকে। হাইকোর্টে জামিন, জামিন আমার তথ্য কি? জামিনের তথ্য বলতে কিছু আছে? জামিন মানে না পেলে জেল থেকে থাকতো, তোমার তথ্যটা তুমি জেলখানে যাও, জেল থেকে জিজ্ঞাসা করো, আমি তোমার তথ্য কি দিব? যাই হোক, অনেক কথা বললাম। এখন আসলে একটু যেহেতু নাস্তিক লেখালেখি করেছি, এরপর আসলে কিছু কথা বলি। আমার সাথে তো আসলে ভাই অনেক নাস্তিক ব্লগারদের যোগাযোগ ছিল, জেলে ঢোকার আগেও, জেল থেকে বের হওয়ার পরেও অনেক সাথে আমার যোগাযোগ হয়েছে, যারা মুক্ত না পরিচয়, যে আমার পরিচিত যারা নাস্তিক ছিল এরা আজকে সবাই ইউরোপ আমেরিকা সেটেল, স্ক্রিনে নিম্নবর্তী দেশগুলি, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, ওইসব দেশে সেটেল, খুব ভালো অবস্থা আছে। তারা আমার সাথে যোগাযোগ করেছে অনলাইনে, ফেসবুক মেসেঞ্জার যেভাবে করে। তারা আমাকে বলতেছে কথাটা আসলে এভাবে বলা ঠিক না, তাদের কথা আমি তাদের কথা বলছি, যে নাউজুবিল্লাহ, কথাটাকে নাউজুবিল্লাহ বলছি, যে আল্লাহ আপনাকে ইউরোপ দিতে পারলো না, নাস্তিকরা আমাকে বলতেছে সে আল্লাহ আপনাকে জানাতে দেবে কিনা, নাউজুবিল্লাহ, এই বলতেছে যে আল্লাহ আপনাকে ইউরোপ দিতে পারলো না, সে আল্লাহ আপনাকে জানাতে দেবে কি হবে। তারা বলতেছে আমরা ইউরোপে চলে গেছি,